নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং রাজ্য সরকারকে তোষামোদ করে এরকম সরকারি কর্মচারী যারা আছেন তারা কতটা নির্দয় এবং নিষ্ঠুর এবং লাজ লজ্জা মনুষ্যত্বহীন হতে পারে, এটা তার আর একটা জলজ্যান্ত মস্ত বড় প্রমাণ। আরজিকর ঘটনায় ডাক্তারি পড়ুয়ার হত্যা রহস্য সারা দেশ উত্তাল হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছিলেন। সঠিক তদন্ত, সঠিক বিচার, দোষীদের চিহ্নিতকরণ এবং উপযুক্ত তাদের ফাঁসি, এই আওয়াজ উঠেছিল পশ্চিমবঙ্গের অলিতে গলিতে। কিন্তু আমরা দেখলাম যখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যখন এই পুলিশের তদন্তের উপরে আস্থা হারিয়ে সিবিআই এর তদন্তের দিকে চাতক পাখির মতো চেয়েছিলেন, এবং তারপরে আমরা প্রত্যেকেই দেখলাম যে সিবিআই তদন্ত যা করলো সেই তদন্তে তারা পুলিশের তদন্তেতেই সিলমোহর দিলেন এবং সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। কিন্তু তথাপি এখনো পশ্চিমবঙ্গের অনেকাংশে বহু মানুষ যারা এখনো পর্যন্ত আশা ছেড়ে দেননি, তারা এখনো কিন্তু চাতক পাখির মতো চেয়ে থাকেন যে হয়তো সত্যটা উদ্ঘাটন হবে, হয়তো আসল অপরাধী যারা যারা এর সাথে জড়িত আছে তাদের অবশ্যই চিহ্নিত করা হবে এবং অবশ্যই তাদের বিচারের দরজায় এনে দাঁড় করানো হবে। এখনো কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষ সেটা বিশ্বাস করেন। কিন্তু দেখুন, যে বাবা আর মা তার মেন সম্পদ হারিয়েছেন, একজন 31 বছরের ডাক্তারি পড়ুয়া, তাকে প্রতিষ্ঠিত করতে তার বাবা মার কত রাত দিন জেগে কাটিয়েছে তারা, কত অভাব অনটনের মধ্যে থেকেও সেই মেয়েটাকে পড়াশুনো করিয়ে আজকে ডাক্তার বানিয়েছিল। সেই মেয়েটার এভাবে অকালে চলে যাওয়া সত্যি সেই বাবা মাকে আজকে পাথর করে দিয়েছে। কিন্তু এখন তারপরে দাঁড়িয়েও এই রাজ্য সরকার প্রত্যেকটা মুহূর্তে প্রথম থেকে যেভাবে ঘটনাটা ধামা চাপা দিতে চেয়েছে, বারবার সেটা সামনে এসেছে। বলুন তো, যেভাবে এই বিচার প্রক্রিয়া এগিয়েছে, যেভাবে শুধু সঞ্জয় রায় ছাড়া আর কারোর নাম সামনে আসেনি, যেভাবে পোস্টমর্টেম রিপোর্টের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে থেকে, সংবাদের মধ্যে থেকে প্রত্যেকটি মানুষ যখন বিভ্রান্ত, সেই বাবা মা যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চায়, তাহলে কি তারা খুব অন্যায় করে ফেলেছে। তার জন্য তাদেরকে অনেক কিছু শুনতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র তাদেরকে যেভাবে আক্রমণ করেছে, যে ভাষায় আক্রমণ করেছে, যদি সত্যি মদন মিত্র শরীরে মানুষের রক্ত বইত তাহলে হয়তো তিনি সেইভাবে আক্রমণ করতে পারতেন না। কিন্তু তারপরেও তারা সেই আক্রমণ সহ্য করেছেন এবং আইনের মাধ্যমে থেকে আইনে লড়াই করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং জানি না পরবর্তীকালে কি হবে। কিন্তু আজকে দেখুন, যে 7 মাস কেটে গেছে দীর্ঘ, এই 7 মাসে এখনো পর্যন্ত সেই অভয়ার বাবা মা সেই ডাক্তারি পড়ুয়ার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত পায়নি। আপনি বলুন তো, এরকম একটা ঘটনা, যে ঘটনায় রাজ্য সরকার, যে ঘটনায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ রাস্তায় নেমেছিল, এরকম একটা স্পর্শকাতর ঘটনায় রাজ্য সরকারকে এগিয়ে এসে যাতে তিলোত্তমা বলুন বা অভয় বলুন তার ডেথ সার্টিফিকেটটা সঠিক সময় তার বাবা মা পায়, সেই ব্যবস্থা করা উচিত ছিল না? বা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে কি এগিয়ে এসে যাতে এই তিলোত্তমা বা অভয়ের বাবা মা ডেথ সার্টিফিকেটটা পায় সেই ব্যবস্থা করা উচিত ছিল না? কিন্তু তারা করেনি। গত নভেম্বর মাসে এমএসভিপি কে ফোন করেন অভয়ের বাবা, ফোন করে বলেন যে স্যার, আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের ব্যবস্থাটা আপনারা একটু করুন। তখন এমএসভিপি দেখবো বলে কাটিয়ে দেয় এবং তারপরে 31শে জানুয়ারি অভয়ের বাবা লিখিত আকারে এমএসভিপি কে জানান যে আপনারা আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের ব্যবস্থাটা করুন। তারপরে দাঁড়িয়ে এমএসভিপি তাদেরকে উত্তর দেন যে আপনারা কাগজপত্র জমা দেন সব। তারপরে অভয়ের বাবা যখন কাগজপত্র সব আরজিকরে জমা দেয়, তারপরে এমএসভিপির পক্ষ থেকে জানানো হয় বা আরজিকর কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে এটা এখান থেকে হবে না, এটা কলকাতা কর্পোরেশনের 1 নম্বর বোরো থেকে দেওয়া হবে, আপনি ওখানে গিয়ে যোগাযোগ করুন। ভাবুন, একজন সন্তান হারা পিতা, যে মাত্র 7 মাস হয়েছে তার সন্তানকে হারিয়েছে, তাও সেটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। যে সারা জীবন তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনের শেষ সম্বল, শেষ সম্পদকে সে হারিয়েছে ওভাবে, সেই বাবা 1 নম্বর বোরো অবধি দৌড়ে যায়। দৌড়ে গিয়ে যখন বলে যে আরজিকর হাসপাতাল থেকে আমাদের পাঠানো হয়েছে ডেথ সার্টিফিকেটটা দেওয়ার জন্য, তখন 1 নম্বর বোরো থেকে বলে না না, এটা তো এখান থেকে দেওয়া হবে না, যেহেতু আরজিকরে মারা গেছে, এটা আরজিকর কর্তৃপক্ষই দেবে।
তারপরে সেই সন্তানহারা পিতা আবার আরজি করে ফিরে আসে। আরজি করে ফিরে এসে যখন এমএসভিপিকে বলে যে 1 নম্বর বোরো থেকে বলা হচ্ছে যে এটা আপনারাই দেবেন, সুতরাং এটা ওরা নাকি দেবে না, কারণ যেহেতু আরজি করেই মারা গেছে তা এটা আপনারাই দেবেন, সুতরাং আমার মেয়ের ডেথ সার্টিফিকেটটা আপনারা দিন। তখন আরজি কর কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে আপনি তো প্রয়োজনীয় কাগজপত্রই দেননি, এই কাগজপত্রে তো ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না। ভাবুন, যদি প্রথম অবস্থাতেই কাগজপত্রে তার ভুল থেকে থাকে তাহলে প্রথম অবস্থাতেই বলুন আপনারা কাগজপত্রটা ঠিক করে দিন। সেটা না বলে তাদেরকে 1 নম্বর বোরোতে পাঠানো হয়েছে কলকাতা কর্পোরেশনের। পরে সেই বোরো থেকে তাদেরকে যখন আবার আরজি করে পাঠানো হচ্ছে তখন আরজি করে এসে তখন আরজি কর কর্তৃপক্ষ এই কথা বলছে। আরজি কর কর্তৃপক্ষ বলছেন যে আপনারা আমাকে যে ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট আছে ওটাই তো আপনারা দেননি, ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দিন। কারণ দেখুন, যে কোনো ক্ষেত্রে কি হয়, যখনই হাসপাতালে কেউ মারা যায়, মারা যাওয়ার পরে সেখানে ডাক্তারদের থেকে একটা সার্টিফিকেট লিখে দেওয়া হয়, সেই সার্টিফিকেট হচ্ছে ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা নিয়ে পরে যখন আপনারা শ্মশানে দাহ করতে যান সেই সময় দাঁড়িয়ে তারা একটা বার্নিং সার্টিফিকেট দেয় এবং ওই বার্নিং সার্টিফিকেটটা পরে পৌরসভায় নিয়ে এসে জমা দিলে সেখান থেকে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়। সুতরাং মেয়েটির বাড়ি যেহেতু পানিহাটিতে, সুতরাং পানিহাটি পৌরসভা থেকেই তারা ডেথ সার্টিফিকেটটা পাবে, কিন্তু যেহেতু ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটা সেটা আরজি কর থেকে দেওয়া হয়নি। সুতরাং তারপরে দাঁড়িয়ে যখন আরজি কর কর্তৃপক্ষকে অভয়ের বাবার তরফ থেকে জানানো হয় যে আমাকে তো ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দেওয়া হয়নি, সেই সময় দাঁড়িয়ে ওখানকার মেডিকেল অফিসার পলি সমাদ্দার বলেন যে না, আমরা তো ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দিইনি, আমরা ডেথ ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছি। ডেথ ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছে, ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দেয়নি। কিন্তু খুব অদ্ভুতভাবে যখন এই কেসে কোর্টে গিয়ে এই মেডিকেল অফিসার পলি সমাদ্দার যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিতে বলেছিলেন যে আমরা ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটা টালা থানার এসআই এর কাছে দিয়েছিলাম। তাহলে যদি পলি সমাদ্দার মেডিকেল অফিসার আরজি করেন, তিনি যদি ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটা যদি টালা থানার এসআই এর কাছেই দিয়ে থাকেন, তাহলে পরবর্তীকালে আরজি করে এসে তো অভয়ের বাবা মা বা কাছে তিনি অস্বীকার করে বলছেন যে আমি ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট দিইনি, আমি ডেথ ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছি। ডেথ ইন্টিমেশন সার্টিফিকেট দিয়েছি এবং ডেথ ইন্টিমেশন সার্টিফিকেটে পরবর্তীকালে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ডেথ সার্টিফিকেট পাচ্ছে না। ভাবতে পেরেছেন? এখন অভয়ের মা বাবা তো সন্দেহ করছে যে তাহলে তারা যখন মেয়ের খবর পেয়ে যখন হাসপাতালে গেছিল, যাওয়ার পরে যখন তাদেরকে 3 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল, মেয়ের ডেড বডি দেখতে দেওয়া হয়নি, তার মানে তখনও কি তার মেয়ে জীবিত ছিল, নাকি তারা অপেক্ষা করছিল যে কখন তার মেয়ে মারা যাবে এবং তারপরে সেই প্রমাণগুলো লোপাট করবে, লোপাট করার পরে তার বাবা মাকে ডাকবে। না হলে ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট কেন দেয়নি? কারণ একটা হাসপাতালে যখন আপনাদের কোনো রুগী মারা যাবে সেই তো দাঁড়িয়ে একটা ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট হাসপাতাল থেকে দেওয়া হয়। তা ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটা কেন দিল না, শুধুমাত্র ডেথ ইন্টিমেশন সার্টিফিকেট দিল? খুব অদ্ভুতভাবে দেখুন এখানেও রহস্য দানা বেঁধে রয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে এরকম একটা স্পর্শকাতর বিষয়, সেখানে সারা মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। আপনারাই বলুন না, মানবিকতার মুখ দিয়ে, মানবিকতার দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখলে এই অভয়ের বাবা মা যাতে তার ডেথ সার্টিফিকেটটা ঠিকঠাক ভাবে পায়, কারণ তারা যেহেতু কোর্টে কেস লড়ছে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটাও তাদের দরকার আছে। তাদের কি এটা পাওয়ারও কোনো অধিকার নেই? পারে না সরকার, পারে না মুখ্যমন্ত্রী, পারে না স্বাস্থ্যমন্ত্রী, তার একটা ফোনে সবকিছু সলভ হয়ে যেতে পারে না? সব পারে। ইচ্ছাকৃত তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কেন জানেন? কারণ যেহেতু তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন, তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, তারা সামনে বলেছিলেন যে পুলিশ তথ্য লোপাট করেছে এবং এই তথ্য লোপাটের ক্ষেত্রে পরোক্ষভাবে এই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই মুখ্যমন্ত্রীর যোগ আছে। তারা বলেছিলেন এক সন্তানহারা পিতা এইভাবে তার সন্তানকে হারিয়েছে, তারপরে দাঁড়িয়ে সে যদি এই কথা বলে তাকে এই প্রতিশোধ নিতে হবে তার বিরুদ্ধে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এই প্রতিশোধ নিতে হবে। ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কি হয়েছে? একদিকে মা মাটি মানুষের নেত্রী বলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের জাহির করে, এগিয়ে বাংলার কথা বলে, নিজেকে বাংলার মেয়ে হিসাবে দাবি করে,
আজকে সেই বাংলার মেয়ের হাতে আজকে কিভাবে হেনস্থার শিকার হচ্ছে আর এক বাংলার গর্বিত সন্তানের পিতামাতা ভাবতে পেরেছেন? আপনারাই বলুন, পারতেন না মুখ্যমন্ত্রী চাইলে এটা করতে দিতে? আপনারাই বলুন, ইচ্ছাকৃতভাবে অভয়ের বাবা মাকে হেনস্থা করা হচ্ছে না তো? ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে তো? আপনারাই বলুন। আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।